শারীরিক সুস্থতা আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয়। এই সুস্থতা ধরে রাখার জন্যই নানান ধরনের পরিধানযোগ্য প্রযুক্তি যেমন স্মার্ট ওয়াচ, ফিটনেস ট্র্যাকার এসব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব নিয়ে আপনার যদি একটু বাড়তি অনুপ্রেরণার দরকার হয় তাহলে সাথে আছে শিফট। প্রায়ই স্লিকার এবং ক্লিপ অন হার্ট ট্র্যাকারের ক্ষেত্রে আরামদায়ক বিকল্প হলো স্মার্ট ওয়াচ। স্লিকার এবং আঙুলে থাকা হৃদস্পন্দন মাপার যন্ত্রের চেয়ে বেশি সুন্দর এবং আরামদায়ক হলো এই স্মার্ট ওয়াচ। অনেকেই হয়তো ফ্যাশন হিসেবে এগুলো ব্যবহার করছেন, তবে চিকিৎসার ক্ষেত্রে ফ্যাশনেরই অনেক ঊর্ধ্বে এসব পরিধানযোগ্য প্রযুক্তি। এগুলো আসলে কতটা ভালোভাবে কাজ করে, চিকিৎসাবিদেরাই এসব কতটা গুরুত্ব দিয়ে দেখেন, এই ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এমন একজনের সাথে আমরা কথা বলেছি। তার নাম সাশা নিভেলে। তার স্মার্ট ওয়াচটি তার জীবন রক্ষা করেছিল। সাশা নিভেলের স্মার্ট ঘড়িটি তার প্রত্যাশার চেয়েও বেশি উপকার করেছিল। একবার স্ট্রোক ঠেকাতে সাহায্য করে সাশার স্মার্ট ঘড়ি। এই ঘড়ি সে স্পোর্টসের কাজেই ব্যবহার করত। ঘড়িতে একবার অনিয়মিত হার্টবিট খেয়াল করেন তিনি। তখনই সাশা বুঝতে পারেন কিছু একটা করতে হবে তাকে। আমি কার্ডিওলজিস্টের কাছে যাওয়ার পর তিনি পরিপূর্ণ একটি ইসিজি করলেন, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল হয়েছে, তাই ঘড়ির অ্যালার্মটি বন্ধ করে দিয়েছিলাম। একটু বিরক্তিকর লাগছিল। এই ধরনের পরিস্থিতি 48 বছরের কোনো ব্যক্তির ক্ষেত্রে মারাত্মক। এরপর জার্মানের বন বিশ্ববিদ্যালয়ে আরও একটি ইসিজি করে দেখা যায় স্মার্ট ওয়াচে যে সমস্যা ধরা দেয় সেটি আসলে সঠিক। Bei dem standardmäßigen EKG ist dann aufgefallen, dass ich Vorhofflimmern habe. স্ট্যান্ডার্ড ইসিজি করার পর বোঝা গেল যে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে কিছু একটা হয়েছে। কার্ডিওলজি বিভাগ থেকে আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করা হলো কেন আমার ঘড়িতে কোনো অ্যালার্ম বাজেনি। তাদের বারবার বলতে হয়েছে আসলে আমি নিজেই ঘড়ির অ্যালার্ম বন্ধ করে রেখেছিলাম। Selbstständig ausgemacht habe diesen Alarm. বন বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন কার্ডিওলজিস্ট সেবাস্টিয়ান জিমারের স্মার্ট ঘড়ির স্বাস্থ্য বিষয়ক অ্যাপ সম্পর্কে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। তার বিশ্বাস স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে এই স্মার্ট ওয়াচ বেশ কার্যকর। এই স্মার্ট ওয়াচ ইসিজির যেসব তথ্য সংগ্রহ করে সেটি খুবই নির্ভরশীল। হৃদস্পন্দনের সবচেয়ে বেশি যে ডিসঅর্ডার হয়, যে এরিথমিয়া, সেটাকে বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পুরো বিশ্বজুড়ে স্ট্রোকের সবচেয়ে বড় কারণ এটি, এবং স্মার্ট ঘড়ি দিয়ে এই সমস্যাকে চিহ্নিত করা যায়। আমরা যখন বুঝি রোগীর এটি আছে, তখন সহজেই স্ট্রোক প্রতিরোধে আমরা চিকিৎসা শুরু করে দিতে পারি। সাশা নিভেলে কিন্তু তখন থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং এখন সে প্রতিদিন স্মার্ট ওয়াচ পরেন। এটা কিন্তু তার জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছিল, কারণ তার হার্টবিট যে বাড়তে শুরু করেছে এটা কিন্তু স্মার্ট ওয়াচেই প্রথম ধরা পড়ে। প্রতিবারই এটি নির্ভরযোগ্য সংকেত দিত এই মুহূর্তে আপনার আবারও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, আপনার এখনই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। অ্যাপ কিংবা স্মার্ট ঘড়ি ডাক্তারের বিকল্প নয়, কিন্তু এটি জরুরি সব ডেটা কালেক্ট করতে সাহায্য করে। বিশেষ করে হৃদরোগের সমস্যা, যে সমস্যায় পুরো বিশ্বে প্রতি বছর 18 মিলিয়ন মানুষ মারা যায়। পরিধানযোগ্য প্রযুক্তি এবং এআই আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য তো করেই, পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে এবং ব্যায়াম করতেও উৎসাহ দেয়। আমি অবশ্য এসব সবসময় করি না, আপনি কি করেন? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করতে পারে। উদাহরণ হিসেবে এআই পিনের কথাই ভাবুন। একটা ছোট্ট কম্পিউটার মেসেজের উত্তর দেয়া, কোনো কিছু মনে করিয়ে দেয়া, ছবি তোলা, গান শোনা সহ আরও নানান কাজ করে এটি। হৃৎপিণ্ডকে সুস্থ রাখা সহজ একটা বিষয় মনে হতে পারে, কিন্তু স্বীকার করে নিন কাজটা আসলে অতটা সহজ নয়, তাই না? কিন্তু এআই হয়তোবা এই কাজটি করতে আমাদের সাহায্য করতে পারে। কতটুকু প্রোটিন আছে? আধা কাপ আমন্ডে 15 গ্রাম প্রোটিন। খুব শীঘ্রই এআই স্ক্যান করে খাবারের পুষ্টির তালিকা করতে পারবে। যারা স্বাস্থ্যকর জীবনযাপনের চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি ভালো উপায়। আপনি কি খাচ্ছেন সে সম্পর্কে তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষই প্রতিদিন কি খাচ্ছেন এ নিয়ে সচেতন নয়। 2 ঘন্টা আগে হয়তো তারা সকালের খাবার খেয়েছে, কিন্তু জানেই না যে মাফিন কিংবা প্যানকেকটিতে কত ক্যালোরি ছিল। এখন তারা যদি নিয়মিত সারাদিন একটা আপডেট পেতে থাকে, আমি নিশ্চিত যে তাহলে তারা নিজেদের জীবন পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আরো সচেতন হবে। স্বাস্থ্যকর খাবারে কি কি উপাদান থাকে তা জানার অনেক উপায় রয়েছে। আমি এখন এগুলো খাবো। উপভোগ করুন।
কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলে কি কোনো লাভ হয়? এআই পিন এর জন্য অবশ্য হাতের প্রয়োজন হয় না, কারণ এর জন্য কোনো স্মার্টফোনের প্রয়োজন নেই। আজকাল আমাদের রোগীদের সবচেয়ে বড় অসুবিধা হলো স্মার্টফোন সহ অন্যান্য প্রযুক্তি সহজলভ্য হলেও আমাদের আশেপাশে সবার সাথে মেলামেশা আর রেকর্ড রাখা একদমই সীমিত। কোনো খাবার অস্বাস্থ্যকর হলে বা খাবারে অ্যালার্জির উপাদান থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সতর্ক করতে পারে, আর ভবিষ্যতেও আপনি কি খাবেন তা কতটা স্বাস্থ্যকর সেটারও একটা হিসাব রাখতে পারে। আপনি 22 গ্রাম প্রোটিন গ্রহণ করেছেন। কিন্তু এগুলো কতটা কার্যকর তা এখনো পরিষ্কার নয়। বন বিশ্ববিদ্যালয় হাসপাতালের হৃদরোগ বিভাগে প্রতিদিনই এমন রোগী ভর্তি হন যাদের হৃদ প্রকোষ্ঠে ক্যালসিয়াম জমাট বেঁধেছে। শুধুমাত্র বয়স কিংবা জেনেটিক কারণে নয়, পুষ্টিহীনতা এবং ব্যায়াম না করার কারণেও এই রোগ হয়ে থাকে। চিকিৎসা না নিলে এই রোগের কারণে মৃত্যুও হতে পারে। হৃদরোগ প্রতিরোধে এআই ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উদাহরণ হিসেবে বলা যায়, হৃৎপিণ্ডে স্থাপিত ডিফিব্রিলেটর প্রতিদিন ক্লিনিকে তথ্য পাঠাতে পারে। পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তার দেয়া তথ্যও আমাদেরকে সাহায্য করে। রোগী ও তার ডাক্তারের মধ্যে যে সম্পর্ক তা আরো কার্যকর হয়ে উঠবে, কারণ তখন আমাদের কাছে আরো বেশি তথ্য থাকবে। এ সময় রোগীকে পরামর্শ দেওয়ার জন্য তথ্য ভাণ্ডারের উপর আমাদের নির্ভর করার সুযোগ থাকবে। কিন্তু এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে একটি উদ্বেগের বিষয় হলো তথ্যের নিরাপত্তা। উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে অনিচ্ছাকৃতভাবে ভোক্তাদের কোনো কিছুই রেকর্ড করা হয় না, কিন্তু যেহেতু প্রায় সময়ই ক্লাউডে ডেটা সংরক্ষণ করা হয়, কিছু দুশ্চিন্তা থেকেই যায়। তাই এমন এআই যারা ব্যবহার করছেন তাদের প্রত্যেককেই ডেটা আদান প্রদানের বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং সন্দেহ থাকলে এই বিষয়ে সময়ে সময়ে ডাক্তারের সাথেও কথা বলতে হবে। অর্থাৎ আপনি যদি এআই ব্যবহার করতে চান, তাহলে সেখানে যেসব তথ্য শেয়ার করবেন সেই বিষয়ে আগে থেকে ভাবনা চিন্তা করে নেবেন। যদি ডেটা নিরাপত্তা নিয়ে ভাবেন, তাহলে মাথায় রাখতে হবে এতে আপনার ঝুঁকি কতটুকু আর লাভই বা কতটুকু। আমি যে তখন স্মার্ট ঘড়িটি বন্ধ করে দিয়েছিলাম, তার পেছনের অন্য কারণের আরেকটি কারণও ছিল। যদি আমার কোনো উপকারই না আসে, তাহলে আর এটি ব্যবহার করব না। ধরা যাক আপনি একটি স্মার্ট ওয়াচ পরে আছেন। এটা আসলে কিভাবে আপনার হৃদস্পন্দন পরিমাপ করে বোঝার দুইটি উপায় আছে। একটি হলো আলোর সাহায্যে অপটিক্যাল স্পন্দন পরিমাপ করা, এবং অন্যটি হলো হৃদস্পন্দন সেন্সরের সাহায্যে, যা মূলত বৈদ্যুতিক কর্মকাণ্ড লিপিবদ্ধ করে। চলুন বিস্তারিত জেনে নেই। যখন সঠিকভাবে হৃদস্পন্দন পর্যবেক্ষণ করার দরকার পড়ে, আমরা সবসময়ই সনাতনী চেস্ট স্ট্র্যাপস ব্যবহার করার পরামর্শ দেই। এটি এক ধরনের ইলেকট্রোফিজিওলজিক্যাল রেকর্ড। এটি মূলত হৃদস্পন্দনকে বৈদ্যুতিক সংকেত হিসেবে চিহ্নিত করতে পারে। এর মাধ্যমে সরাসরি হৃদস্পন্দনের তথ্য পাওয়া সম্ভব, বাট এর সমস্যা হলো আপনি তো সারাদিন এটি পড়ে থাকতে পারবেন না। অন্যদিকে স্মার্ট ঘড়িগুলো অনেক আরামদায়ক। এক্ষেত্রে হৃদস্পন্দন রেকর্ড করা হয় অপটিক্যাল সেন্সরের মাধ্যমে। এটি হৃৎপিণ্ডের তরঙ্গ মাপার জন্য এক ধরনের আলোর সংকেত পাঠায়, কিন্তু এই পরিমাপ অতটা সঠিক হয় না। এরপর রক্তের হিমোগ্লোবিন এই আলো শোষণ করে নেয়। এ থেকে আমরা তখন হৃদস্পন্দন নির্ণয় করতে পারি। কিন্তু কাজটি যেহেতু হয় আলোর মাধ্যমে, সেক্ষেত্রে যা কিছু আলোর পথে বাধা হতে পারে তার সবকিছুই তথ্যের মানকে প্রভাবিত করতে পারে। তা হতে পারে ত্বকের রং, গায়ের পশম, ট্যাটু বা ক্ষতচিহ্ন। অশ্বেতাঙ্গদের বেলায় স্মার্ট ঘড়ি ভালো কাজ করে না। এই কারণে আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে গুগল। এটি মূলত হেডফোনের সাহায্যে কান থেকে হৃদস্পন্দন গ্রহণ করবে, ফলে গায়ের রং, আলোর প্রতিফলন বা অনেক বেশি নড়াচড়া এগুলোর কোনো সমস্যা করবে না। হৃদস্পন্দন ছাড়াও প্রচলিত পরিধানযোগ্য প্রযুক্তিগুলো হৃৎপিণ্ডের ত্বরণ নির্ণয় করে। একই সাথে অ্যালগোরিদম ব্যবহার করে দৈনন্দিন ক্যালোরি গ্রহণ, রক্তে অক্সিজেনের মাত্রা ইত্যাদির মান বের করে। যদিও এগুলো ঠিক কিভাবে কাজ করে তা ব্যবসায়িক প্রয়োজনে গোপন রাখা হচ্ছে। কিন্তু সবশেষে ব্যবহারকারীরা শুধু ফলাফলটি জানতে পারেন। তাই আপনি এটা বলতে পারবেন না যে পরিমাপটি উচ্চ মান সম্পন্ন কিনা বা কতখানি ঠিক হিসাব করা হয়েছে। আমরা জানি যে এই ডিভাইসগুলো অনুপ্রেরণা দেওয়ার জন্য বিস্ময়কর সব কাজ করতে পারে। যেমন সাঁতারে ব্যবহারের জন্য যেই চশমা, তা আমাদের মনে করিয়ে দেয় যে ট্রেনিংয়ে যেতে হবে। তবে এই পরিধানযোগ্য প্রযুক্তিগুলো ডাক্তারকে রোগীদের তথ্য দেয়। আবার দাম এবং ব্যবহারের দিক থেকেও সহজ। এটি হবে হৃদরোগীদের জন্য একটি মাইল ফলক। তবে এসব পরিধানযোগ্য প্রযুক্তি ব্যবহারের সুবিধা হলো আগেভাগেই এটি রোগ নির্ণয় করে ফেলে।
স্বাস্থ্য বিষয়ক এসব তথ্য দিয়ে রোগীর অঙ্গ প্রত্যঙ্গের একটি ডিজিটাল টুইনও ভবিষ্যতে বানানো সম্ভব হবে। যেমন হতে পারে তা রোগীর ফুসফুস বা হৃৎপিণ্ডের ভার্চুয়াল মডেল। কিন্তু কার্যকর সেবা নিশ্চিত করতে অবশ্যই রোগীর তথ্য প্রদান করতে হবে। বোস্টনের একটি শিশু হাসপাতাল এই নিয়ে কাজ শুরু করেছে। মানুষের হার্টের একটি ডিজিটাল টুইন। এই প্রযুক্তির কল্যাণে অপারেশন ছাড়াই বিভিন্ন চিকিৎসা পদ্ধতির প্রভাব সম্পর্কে জানা যায়। শিশুদের হৃৎপিণ্ডে সার্জারি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বোস্টন শিশু হাসপাতাল চিকিৎসা পরিকল্পনার ক্ষেত্রে ডিজিটাল টুইন প্রসারের জন্য কাজ করছে, যা প্রতিটি শিশুর কথা আলাদা করে মাথায় রেখেই কাজ করছে। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর স্টিভ লেভিন। তিনি মানুষের হৃৎপিণ্ডের প্রথম ডিজিটাল টুইন তৈরি করেছিলেন। তারা শিশুদের জন্য ভার্চুয়াল টুইন বা ভার্চুয়াল যমজ তৈরি করছে কিছু নবজাতকের জন্য। তবে ভার্চুয়াল টুইন এই সার্জারিগুলো করে দেখা হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আসলে কোনটি সবচেয়ে ভালো হবে। এরপরে এটি শিশুদের উপর প্রয়োগ করা হচ্ছে। বেশ কিছু কেসে দেখা গেছে হয়তো তাদের একটাই সুযোগ ছিল একটি শিশু বাঁচানোর, এবং এর ফলাফলও হয়েছিল চমকপ্রদ। ডক্টর স্টিভ লেভিন 10 বছর আগে লিভিং হার্ট প্রজেক্টের জন্য গবেষণা শুরু করেন। একটি ব্যক্তিগত কারণেই তিনি এই গবেষণা শুরু করেছিলেন। তার মেয়ে জেস হৃৎপিণ্ডের বিরল এক রোগে ভুগছিল এবং শিশু বয়সে তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছিল। এসব অপারেশনের সবগুলোই যে পুরোপুরি সফল ছিল বিষয়টি এমন নয়। বর্তমানে এই গবেষণা থেকে উপকৃত হচ্ছেন স্টিভ লেভিনের মেয়ে, কারণ এখন পেসমেকারের অপটিমাল সেটিংস ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগেভাগেই যাচাই বাছাই করে নেওয়া যায়। তারা ঠিক সেই পেসমেকারে প্রবেশ করাতে পারে যা রোগীর অবস্থা বা তার মতো হাজারো রোগীর একটি প্রতিরূপ তৈরি করতে পারে। হাজারো ভিন্ন ভিন্ন হার্টে পাসিং সিকোয়েন্স দিয়ে বুঝে দেখার চেষ্টা করা হয়েছে যে আসলে কোন সিকোয়েন্সটি সবচেয়ে ভালো কাজ করবে। এরপর সেই অনুযায়ী তার উপর সার্জারি করে দেখা হবে যে সরাসরি এই এক্সপেরিমেন্ট রোগীর দরকার আছে কিনা। এখান থেকে যা পাওয়া যাবে সেটি সাথে সাথেই অন্য হৃদরোগীদের সরবরাহ করা হবে। শরীরের বিভিন্ন অঙ্গের জন্য ভার্চুয়াল এই চিকিৎসা পদ্ধতির পরীক্ষামূলক প্রক্রিয়ার কেবলই সূচনা মাত্র। ভবিষ্যতে সবার জন্যই একটি করে ডিজিটাল যমজ থাকবে এবং থাকবে ব্যক্তিগত চিকিৎসা সেবা পরিকল্পনা। আমার মনে হয় যা ঘটবে তা হলো আপনার একটি ভার্চুয়াল যমজ থাকবে যা মানুষের মূল প্রতিরূপ। সেই সময় আপনার সম্পর্কে যা যা জানা থাকবে তার সাথে ওই অংশটিও অভিযোজিত হবে, এবং আস্তে আস্তে আপনি যত বড় হবেন, আপনার যত রোগ নির্ণীত হবে, যত পরীক্ষা নিরীক্ষা করা হবে, তার সাথে সাথে এই ডিজিটাল টুইনও ততই আপনার মতো হয়ে উঠবে। আমাদের সবার জন্য ডিজিটাল টুইন পেতে হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু ততদিন পর্যন্ত পরিধানযোগ্য প্রযুক্তি এবং এআই দীর্ঘদিন সুস্থ সবল থাকতে আমাদের সাহায্য করতে পারে। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমরা তাদের পরামর্শগুলো মেনে চলব এবং সেই অনুযায়ী কাজ করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।